কারাচিল এক্সপেডিশন, ঠিক আছে, কারাচিল বলে একটা জায়গা আছে, কারাচিল এক্সপেডিশন কি হয়েছিল সেখানে? দিস এক্সপেডিশন ওয়াজ লঞ্চড ইন কুমাউন হিলস ইন হিমালয় অ্যালিজেডলি টু কাউন্টার চাইনিজ ইনকারশন, ঠিক আছে, মানে চাইনিজরা তখন থেকেই কিন্তু এখনো যেরকম বর্ডার ডিসপিউট, মোহাম্মদ বিন তুগলাকের সময়ও কিন্তু কুমাউন এরিয়াতে, কুমাউন এরিয়া মানে উত্তরাখণ্ড বর্ডারে কিন্তু চাইনিজদের বর্ডার ডিসপিউট তখনও এক্সিস্ট করছিল। It also appears that the expedition was directed against some refractory tribes in Kumaon Garhwal region with the object of bringing them under Delhi Sultanate. মানে কি, পুরোটা পড়ে নি তারপরে বলছি। The first attack was success, but when the rainy season set in, the invader suffered terribly. He died in আচ্ছা এটা পরে আসছে এই দুটো বলছি, ঠিক আছে। একবার ম্যাপে যাচ্ছি, ঠিক আছে। দিল্লি সুলতানেটের বর্ডার এরিয়া কি চায়নার সাথে কমন? এইটা, ঠিক আছে। নেপাল বা চায়না, এই যে এই পার্টটা ওটা নয় নেপাল, এটা চায়নার সঙ্গে কমন বর্ডার বলা যেতে পারে। এই কোন জায়গাটা, এটাকে কি বলছে? কুমাউন এরিয়া, ঠিক আছে, কুমাউন এরিয়া। এইখানে একদম চাইনিজ এই জায়গাগুলোতে কি হয়েছিল, দিল্লি সুলতানেটের বর্ষতা স্বীকার করতো না এখানকার ট্রাইবসরা। এরা কি করতো, অর্ধেক চাইনিজ গভর্নমেন্টকে কিছু লোক মানতো, ঠিক আছে, যেরকম হয় বর্ডার এরিয়াতে সবসময় 100% ওই ব্যাপারটা দেখা যায় না, যেটা একটা শহর কেন্দ্রিক এরিয়াতে দেখা যায়, তাই তো? এটা আমরা সবাই জানি, এটা এখনো সত্যি। তো এই বর্ডারেও কি হতো, এখানে একটা 50-50 একটা ব্যাপার ছিল। হ্যাঁ, কেউ এই পক্ষে ছিল, কেউ ওই পক্ষে ছিল, তো একটা 50-50 ব্যাপার খেয়াল করা গেছিল। এবং এই জায়গাটাকেই করাচিল এক্সপেডিশন বলছে। এখানে উনি চেয়েছিলেন যে এখানকার যে স্থানীয় লোকজনরা, যে ট্রাইব, হুমায়ুন এরিয়ার যে ট্রাইবরা, তারা যাতে সবাই এদিকে চলে আসে। সেই জন্য যাতে কোনো রকম চাইনিজ ইনকারশনে কোনো রকম মানে চায়নাকে কোনোভাবে যেন মদতপুষ্ট না করা হয়, সেটা উনি চেয়েছিলেন। খুব স্বাভাবিক চাহিদা সেটা। এবং সেই জন্য উনি করাচিলে কিন্তু এক্সপেডিশন করতে গেছিলেন, ঠিক আছে। উনি দৌলতাবাদ থেকে উনি করাচিলে এক্সপেডিশন করতে গেছিলেন, যে এই জায়গাটাকে আমার কন্ট্রোলে আনতে হবে, ঠিক আছে, এই জায়গাটা আমার কন্ট্রোল মানছে না, এতটা নয়, এক্সাক্ট এরিয়াটা হচ্ছে এই বর্ডার এরিয়াটা, ঠিক আছে, বর্ডার এরিয়াটা আমার কন্ট্রোলে আসছে না, এই বর্ডার এরিয়াকে, হুমায়ুন বর্ডার এরিয়াকে, এখানকার ট্রাইবদেরকে দিল্লি সুলতানেটের আন্ডারে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এই উদ্দেশ্যে উনি করাচিল এক্সপেডিশন করেছিলেন। দেখা যাক কি হয়েছিল। This expedition was launched in Kumaon Hills in Himalayas allegedly to counter Chinese incursion, মানে চায়নাকে কোনোভাবে যেন ভারতবর্ষ থেকে মদদ দেওয়া না হয়। It also appears that expedition was directed against some refractory tribes, হ্যাঁ, ট্রাইবসদের এগেনস্টে, ট্রাইবসদেরকে যাতে এই পক্ষে আনা যায় সেই জন্য, in Kumaon Garhwal region with the object of bringing them under Delhi Sultanate, ওই তো, অবজেক্ট অফ ব্রিঙ্গিং দেম আন্ডার দিল্লি সুলতানেট, দিল্লি সুলতানেটের আন্ডারে ওখানকার ট্রাইবদেরকে কিন্তু করাচিল এক্সপেডিশন হয়েছিল। দ্য ফার্স্ট অ্যাটাক ওয়াজ সাকসেস, প্রথমবার কিন্তু উনি পেরেছিলেন সাকসেসফুলি করতে। বাট ওয়েন রেনি সিজন সেট ইন, দ্য ইনভেডার সাফার টেরিবলি, তখন কি হয়, বর্ষাকালে পাহাড়ি এলাকায় কি হয়, ধস নামে, তাই তো? জিওগ্রাফিক্যালি একটা কিন্তু প্রতিকূলতা থাকে, সেই অবস্থায় কিন্তু যুদ্ধ টুদ্ধ করা যায় না। সেই জন্য যখন বর্ষাকাল শুরু হলো, তখন কিন্তু মানে এই তুগলক সৈন্য, এই যে তুগলক ডাইনেস্টির সৈন্যরা, তুগলাকি আর্মি, এরা কিন্তু হেরে গেল। কেন? বর্ষাকাল এলো এবং ওদের কিন্তু বর্ষার মধ্যে পাহাড়ে ধস নামলে ট্রাইবদের সঙ্গে পেরে ওঠা সম্ভব না, কারণ ট্রাইবরা ওখানকার লোকাল, ওরা জানে কিভাবে বর্ষাকালকে ডিল করতে হয়, ঠিক আছে। কিন্তু তুগলক আর্মি সেটা জানতো না, ওরা হেরে গেছিল এবং ফাইনালি হেরে গিয়ে ফিরে এলো, ঠিক আছে। তার মানে কি, করাচির এক্সপেকটেশনও একটা ফেলিয়ার হয়ে গেল ফাইনালি। তার মানে পাঁচটা এক্সপেরিমেন্ট কি কি, মোহাম্মদ বিন তুগলকের পাঁচটা এক্সপেরিমেন্ট কি কি, ম্যাপে গিয়ে বলি একবার। মোহাম্মদ বিন তুগলকের পাঁচটা এক্সপেরিমেন্ট, একটা হচ্ছে গঙ্গা যমুনা দোয়াব, ভুল ট্যাক্স বসিয়েছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, দিল্লি থেকে দৌলতাবাদ ক্যাপিটাল ট্রান্সফার, 2 নম্বর, ঠিক আছে। তারপরে কি, সিলভার ইজ ইকুয়াল টু ব্রোঞ্জ কয়েন তৈরি হলো, 3 নম্বর ভুল। 4 নম্বর ভুল হচ্ছে
এখানে খুরাসান সেন্ট্রাল এশিয়ায়, খুরাসান এক্সপেডিশন, খুরাসান এক্সপেডিশন খুরাসানকে ক্যাপচার করতে গেছিল। এটা হচ্ছে 4 নম্বর ভুল। 5 নম্বর ভুল কি, এই গাড়োয়াল উপত্যকায়, এই এই যে গাড়োয়াল কুমায়ুন উপত্যকা, এইখানকার বর্ডারের মানুষদেরকে কনফিডেন্স আনার জন্য এবং চায়নার সঙ্গে একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য 5 নম্বর ভুল, করাচিল এই জায়গাটাকে এত বেশি পাত্তা দিয়ে দিয়েছেন উনি, এত বেশি টাকা খরচা করেছেন। প্লাস দৌলতাবাদের ক্যাপিটাল, এখান থেকে এতটা জার্নি করে যেতে হচ্ছে, ঠিক আছে, তো অনেক খরচা। এই জায়গাটা আরো বেশি, এইখানে অত বেশি ইনভেস্ট করে উনি আরেকটা ভুল করেছিলেন, 5 নম্বর ভুল। 5টা এক্সপেরিমেন্ট কি কি যেগুলো মিস্টেক, গঙ্গা যমুনা, ট্রান্সফার অফ ক্যাপিটাল, কয়েন, সিলভার ইজ ইকুয়াল টু ব্রোঞ্জ কয়েন, টোকেন কারেন্সি, এটাকে এক কথায় বলে টোকেন কারেন্সি, ঠিক আছে, এক কথায় বলে টোকেন কারেন্সি, টোকেন কারেন্সি প্রবলেম। 4 নম্বর খুরাসান এক্সপেন্ডিচার, 5 নম্বর করাচিল, এই কুমায়ুন, করাচিল বা কুমায়ুন এরিয়াতে এক্সপেডিশন, ঠিক আছে। এই 5টা মিস্টেক মোহাম্মদ বিন তুগলকের শাসনকে খুবই আর কি ইনস্টেবল তৈরি করে দেয়। এবং তুগলক ডাইনেস্টি এত বড় একটা সাম্রাজ্য হওয়া সত্ত্বেও পরবর্তীকালে এই 5টা প্রবলেমের জন্য অনেক ছোট টুকরো ভাগ হয়ে যায়, সেটা আমরা পরবর্তীকালে দেখছি সাইডে। মানে এই যে এত বড় একটা এম্পায়ার, এটাকে উনি ধরে রাখতে পারলেনই না, ঠিক আছে, এমন কিছু ডিসিশন নিলেনি, 5টা ডিসিশন এত খারাপ হলো ওনার জন্য যে এত বড় সাম্রাজ্যকে উনি আর ধরে রাখতে পারলেন না। কি হয়েছিল দেখি তারপর। হুম, তারপর লাস্ট পয়েন্টে কি বলছে, লাস্ট পয়েন্টে বলছে হি ডায়েড ইন থাটা while campaigning in Sindh against the Thagi, the Turkish slave। একজন টার্কি স্লেভ, তার নাম হচ্ছে টাঘি, তার এগেনস্টে একটা ক্যাম্পেন করছিল, ঠিক আছে, করতে করতে উনি থাটা বলে একটা জায়গায় মারা গেছিলেন। এখানে ইম্পর্টেন্ট কি, এখানে কোয়েশ্চেন আসতে পারে যে মোহাম্মদ বিন তুগলক কোন জায়গায় মারা গেছিলেন, সেটা হচ্ছে থাটা, ঠিক আছে, থাটা জায়গায় মারা গেছিলেন কত সালে, 1951, ঠিক আছে, সালটা লিখে নিন, 1951, উনি 1951-এ থাটাতে মারা গেছিলেন মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। এবং ওনার এই 5টা এক্সপেরিমেন্ট ওনার সাম্রাজ্যকে খুবই উইক করে তুলেছিলেন। 5টা এক্সপেরিমেন্ট কি ক্লিয়ার মালদা? কোনো ডাউট ম্যাম থাকলে জিজ্ঞেস করুন কনসেপচুয়ালি। ম্যাম বলছি বাঁকুড়া, মোহাম্মদ হ্যাঁ বিন তুগলকের মারা যাওয়ার সালটা কত বলেন? হ্যাঁ হ্যাঁ, মারা যাওয়ার সালটা হচ্ছে 1351, ঠিক আছে ম্যাম। 1351, ঠিক আছে। ঠিক আছে। আহ আর কারো কোনো ডাউট আছে? আসানসোল, কল্যাণী, বাঁকুড়া, মালদা, পূর্ত ভবন, ঠিক আছে। তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে এই যে তুগলক ডাইনেস্টির এত বড় ম্যাপটা দেখলাম, এর পরবর্তীকালে কে আসেন, মোহাম্মদ বিন তুগলকের পর আরেকজন ওনাদের গ্রেট রুলার ছিল, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। নেক্সট আমরা ওটাই দেখবো, ফিরোজ শাহ তুগলকের কি কি করে গেছিলেন সেটা দেখবো। ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে, উনি কে ছিলেন, মোহাম্মদ বিন তুগলকের কাজিন ছিলেন, ঠিক আছে, হি ওয়াজ এ কাজিন অফ মোহাম্মদ বিন তুগলক। হি অ্যাডপ্টেড দ্য পলিসি অফ অ্যাপিজমেন্ট উইথ দ্য নোবিলিটি, দ্য আর্মি অ্যান্ড দ্য থিওলজিয়ানস। উনি কি পলিসি নিয়েছিলেন, উনি অনেকটা ওই আকবরের স্টাইলটা, ওনাকে কি বলা হয়, আচ্ছা, এই যে ব্যাপারটা দেখলো, অ্যাপিজমেন্ট, অ্যাপিজমেন্ট মানে তোষণ, ঠিক আছে, অ্যাপিজমেন্টের বাংলা হচ্ছে তোষণ, ঠিক আছে, উনি তোষণ পলিসিটা ইমপ্লিমেন্ট করেছিলেন। এই তোষণটা কে করতেন, আরেকজন করতেন, কে করতেন, মুঘল আমলে এর পরবর্তীকালে আসবে কে, আকবর। আকবরকে নিয়ে আমরা, এখনো আকবর আসেনি ইতিহাসের পাতায়, আকবরেরও কিন্তু তোষণ পলিসি ছিল। আকবরেরও আগে তোষণ পলিসি কে করেছিল, ফিরোজ শাহ তুগলক করেছিল, ঠিক আছে। সেই জন্য ফিরোজ শাহ তুগলককে কি বলা হয়, আকবর অফ সুলতানেট, ঠিক আছে, বা আকবর অফ দিল্লি সুলতানেট, সবই দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে আকবর অফ সুলতানেট বা আকবর অফ দিল্লি।
আকবর অফ দিল্লি সুলতানেট কাকে বলা হয়? ঠিক আছে, আকবর অফ সুলতানেট বা আকবর অফ দিল্লি সুলতানেট কাকে বলা হয়? উত্তর হচ্ছে ফিরোজ শাহ। উনি কে ছিলেন? উনি কাজিন ছিলেন, ঠিক আছে। এবং উনি অ্যাপিসমেন্ট পলিসি বা তোষণের পলিসি নিয়েছিলেন। কাকে কাকে তোষণ করতেন? একটা হচ্ছে থিওলজিয়ানদের, থিওলজিয়ান মানে ধর্মগুরুদের, থিওলজিয়ান মানে ধর্মগুরু, ধর্মগুরুদের তোষণ করতে, আর্মিকে তোষণ করতেন, এবং নোবিলিটি মানে মন্ত্রীদেরকে, ঠিক আছে, মানে যারা অ্যারিস্টোক্রেট গ্রুপ তাদেরকে সবাইকে তোষণ করে উনি ক্ষমতায় টিকেছিলেন। সেজন্য ওনাকে কি বলা হতো? আকবর অফ সুলতান, ঠিক আছে। উনি একটা নতুন সিস্টেম চালু করলো ট্যাক্সেশনের, এবং সেটা কি কুরআন অনুসারে, ঠিক আছে। কুরআনকে মেনে উনি খুব, মানে ওই থিওলজিয়ানদেরকে তোষণ করতেন মানে বোঝা যাচ্ছে উনি খুব স্ট্রিক্ট একজন ধর্মভীরু মানুষ ছিলেন। এবং সেই জন্য উনি কুরআন অনুযায়ী, কুরআনে যে ট্যাক্সেশনের কথা লেখা আছে সেই কুরআন অনুযায়ী উনি কিন্তু ট্যাক্স বসান ওনার এম্পায়ারে, ঠিক আছে। এবং স্বাভাবিকভাবে যেই রুলার ধর্মের দিক থেকে এত বেশি মানে পার্টিকুলার হবেন, যে কোনো রিলিজিয়নের দিক থেকে এত বেশি পার্টিকুলার হবেন, তার পপুলারিটি কিন্তু সেরকমই হবে, ঠিক আছে। তো উনি ওই জন্য খুবই পপুলার একজন রুলার ছিলেন। কি করেছিলেন? 4 kinds of taxes, 4 রকম ট্যাক্সেস উনি স্যাংশন করেছিলেন, মানে কুরআন স্যাংশন করেছিল। সেগুলো কি কি? সেগুলো ইম্পোজ করা হয়েছিল। নামগুলো, 4টে নাম ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভি 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 আই, ভেরি 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রত্যেকবার কোয়েশ্চেনে থাকে। 4টে ট্যাক্সের নাম যেগুলো কুরআন দ্বারা স্বীকৃত, কি কি? খারাজ, 2 জাকাত, 3 জিজিয়া, 4 খামস। হুম, এর মধ্যে খারাজ আর জাকাতটা হচ্ছে এগ্রিকালচারাল ট্যাক্স, ঠিক আছে। চাষের জমিতে খারাজ আর জাকাত এমপ্লয় করা হতো। খাম মানে হচ্ছে যুদ্ধে হেরে গেছে, ঠিক আছে, ওয়ার ডিফিটদের থেকে কিছু ট্যাক্স নেওয়া হতো, মানে যারা যুদ্ধে হেরেছে তাদের থেকে কিছু বুটি ক্যাপচার করা হতো, এটাকে বলে বুটি ক্যাপচার, ঠিক আছে। কিছু জিনিসপত্র, টাকা পয়সা, ক্যাশ কাইন্ড সবকিছু ক্যাপচার করা হতো, সেটাকে হচ্ছে খামস, যারা যুদ্ধে হেরে যেত। এবং জিজিয়া, জিজিয়া হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ট্যাক্স। কি জিজিয়া ট্যাক্স? মানে হচ্ছে নন মুসলিমদের ওপর, নন মুসলিমদের ওপর একটা ট্যাক্স ইম্পোজ করা হতো। যারা মুসলিম নয় তারা একটা ট্যাক্স দেবে, জিজিয়া ট্যাক্স, এটার নাম হচ্ছে। স্পেশালি কারা? স্পেশালি ব্রাহ্মিনসরা, ঠিক আছে। স্পেশালি ব্রাহ্মিনসরা বা নন মুসলিমসরা, ব্রাহ্মিনসদের বেশি, আদারওয়াইজ সব নন মুসলিমরাই জিজিয়া ট্যাক্স দিতে বাধ্য থাকতো, ঠিক আছে। খামস একটা ট্যাক্স, জিজিয়া একটা ট্যাক্স, জাকাত আর খারাজ। খারাজ জাকাত হচ্ছে এগ্রিকালচারাল ট্যাক্স, ঠিক আছে। খারাজ, জাকাত, জিজিয়া আর খাম, এই 4টে ট্যাক্স কিন্তু কোরআন দ্বারা স্বীকৃত। এই 4টে ট্যাক্স কোরআন দ্বারা স্বীকৃত, এবং ফিরোজ শাহ তুগলক সেটা নিজের সাম্রাজ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করেছিল। তলায় লেখা আছে খারাজ ওয়াজ দ্য ল্যান্ড ট্যাক্স, ওই এগ্রিকালচার ল্যান্ড ট্যাক্স, কতটা জমি এগ্রিকালচারের জন্য ইউজ হবে সেই একটা মাপ। হুইচ ওয়াজ ইকুয়াল টু 1/10 অফ দ্য প্রডিউস অফ দ্য ল্যান্ড, মানে কি একটা চাষের জমিতে যদি আমার 1,000 টাকার ফসল হয়, ঠিক আছে, একটা চাষের জমিতে আমার যদি 1,000 টাকার ভ্যালু এর ফসল হয়, আমাকে তাহলে 1/10 মানে 100 টাকা খরচ ট্যাক্স দিতে হবে। আমাকে সেই জমির জন্য 100 টাকা খরচের ট্যাক্স দিতে হবে। 1/10 অফ দ্য প্রডিউস, বা আমার যতগুলো শস্য ওখানে হবে তার 1/10, ঠিক আছে। কেননা আমি ওই ল্যান্ডটা ইউজ করছি বলে, এটাকে হচ্ছে খরচ ট্যাক্স বলছে। তারপরে হচ্ছে জাকাত, এটা হচ্ছে 2% ট্যাক্স অন প্রপার্টি। প্রপার্টি মানে এগ্রিকালচার প্রপার্টি। এই মাঠের পাশে একটা ছোট ঘর করলাম, এই মাঠের পাশে যারা চাষবাস করতো, এগ্রিকালচারাল কমিউনিটি আমাদের ভারতবর্ষে বেশি, এই যে ঘর বাড়ি যা যা প্রপার্টি করবে, এর জন্য সরকারকে বা সুলতানকে 2% ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। এই ট্যাক্সটার নাম ছিল জাকাত। এগুলো হচ্ছে প্রপার্টি ট্যাক্স, মানে এগ্রিকালচারাল প্রপার্টি ট্যাক্স। এটা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড ট্যাক্স, এটা হচ্ছে এগ্রিকালচার প্রপার্টি ট্যাক্স। এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এগুলো একটু মন দিয়ে শুনবেন বা নোট করে নেবেন। খারাজ কি? খারাজ হচ্ছে শস্যর জন্য, ক্রপস এর জন্য, কতটা ক্রপস পাবো সেটার জন্য ট্যাক্স। আর জাকাত হচ্ছে প্রপার্টির জন্য, জাকাত হচ্ছে প্রপার্টির জন্য ট্যাক্স। আর খারাজ হচ্ছে শস্যর জন্য, হ্যাঁ, কতটা আমি প্রডিউস তৈরি করছি, কতটা চাল ডাল গম হচ্ছে সেটার উপর
এবং জাকাত হচ্ছে আমি সেখানে কতটা ঘর বাড়ি তৈরি করলাম, কি কি প্রপার্টি ইউজ করলাম তার উপর। জিজিয়া ওয়াজ লিভাইড অন নন মুসলিমস অ্যান্ড খামস ওয়াজ 1/5 অফ দ্য বুটি ক্যাপচার ডিউরিং ওয়ার। ওই যেটা বললাম যে খামস হচ্ছে এই যে মানে যুদ্ধের সময় 1/5 মাপটা দিয়ে দিয়েছে, খামস হচ্ছে 1/5 যুদ্ধ মানে যারা যুদ্ধে হারবে তাদের থেকে 1/5 প্রপার্টি নিয়ে নিতে হবে, এটা হচ্ছে খাম। এবং জিজিয়া হচ্ছে নন মুসলিমদের থেকে নিতে হবে, স্পেশালি ব্রাহ্মণস। আরেকবার বলছি, হুম, উনি অ্যাপিসমেন্ট পলিসি গ্রহণ করেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের কাজিন ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে, 1351 মোহাম্মদ বিন তুগলক মারা যাওয়ার পর উনি থ্রোনে বসেছেন। উনি অ্যাপিসমেন্ট বা তোষণ পলিসি নিতেন। উনি কি করতেন, কোরআন অনুযায়ী 4টে ট্যাক্স উনি বসিয়েছিলেন। কি কি? খরাজ, জাকাত, জিজিয়া এন্ড খাম। এগুলো কি কি? খরাজ মানে হচ্ছে যা চাল ডাল তেল নুন হবে তার 1/10, ঠিক আছে। খরাজ মানে হচ্ছে কি 1/10 অফ প্রডিউস, ঠিক আছে। জাকাত মানে হচ্ছে 2% অন প্রপার্টি। জিজিয়া হচ্ছে নন মুসলিমদের জন্য, এবং খামস হচ্ছে যারা যুদ্ধে হারবে তাদের 1/5 প্রপার্টি দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই 4টে ট্যাক্স ফিরোজ শাহ তুগলকের দ্বারা, কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, পরীক্ষার অ্যাঙ্গেলে খুব ইম্পর্টেন্ট। মালদা, বাঁকুড়া, আসানসোল, কল্যাণী, পূর্ত ভবন, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, একবার বাড়ি গিয়ে পড়বেন, পড়ে কোনো ডাউট থাকলে ইউটিউবে পোস্ট করে দিতে পারেন, সেখানেও রিপ্লাই দিয়ে দেবো। তারপর খুব ইম্পর্টেন্ট অংশ এগুলো আর কি। তারপর কি বলছে ফিরোজ শাহ সম্বন্ধে? ফিরোজ শাহ সম্বন্ধে আমরা এটুকুই বললাম যে 4টে ট্যাক্স উনি বসিয়েছিলেন, এবং ওনাকে, ও আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ওনাকে দিল্লি সুলতানেটের আকবর বলে সম্বোধন করা হতো, ঠিক আছে, কারণ উনি জনদরদি ছিলেন। মোহাম্মদ বিন তুগলক কি হয়েছিল, তুগলকি গভর্নমেন্টাল পলিসির জন্য উনি আনপপুলার হয়ে গেছিলেন। আর ফিরোজ শাহ তুগলক কি, উনি জনগণের কাছে পপুলার হয়ে গেছিলেন। কেন? সেই জন্য ওনাকে আকবর অফ দ্য সুলতানের বলতো, কারণ উনি সবার কথা চিন্তা করতেন, ফিরোজ শাহ তুগলক, সেই জন্য। কি বলছে? ফিরোজ ট্রাইড টু ব্যান প্র্যাকটিসেস which the orthodox theologians considered non-Islamic, right? What? যারা নন ইসলামিক ছিলেন, নন মুসলিমস, তারা কিছু অর্থোডক্স পলিসি, যাতে ইসলামের অর্থোডক্স পলিসি তারা ফলো করে চলে, সেই জন্য যারা ধর্মগুরু ইসলামের, তারা বললেন এই এই জিনিসগুলো ব্যান্ড করে দাও, কারণ এগুলো নন ইসলামিক। তখন ফিরোজ শাহ তুগলক সেগুলো ব্যান্ড করে দিলেন, ঠিক আছে, ধর্মগুরুদের কথা শুনে। তারপরে কি? দাস হি প্রহিবিটেড দ্য প্র্যাকটিস অফ মুসলিম উইমেন গোয়িং আউট টু ওয়ার্শিপ অ্যাট গ্রেভস অফ সেন্ট অ্যান্ড ইরেজড পেন্টিংস ফ্রম দ্য প্যালেস। উনি কি কি করেছিলেন? থিওলজিয়ানদের কথায়, ধর্মগুরুদের কথায়, কোন দুটো পলিসিকে নন মুসলিম বলে উনি তুলে দিয়েছিলেন? একটা হচ্ছে মুসলিম মহিলারা বাইরে গিয়ে ওয়ার্শিপ করতে পারবেন না, মানে ওই ওই গ্রেভে গিয়ে, কবরে গিয়ে ফুল টুল দেয় তো মুসলিম মহিলারা, কবরে গিয়ে ফুল টুল দিতে পারবেন না, সেটা শুধু মুসলিম পুরুষেরা পারবে। এই একটা পলিসি, এটা থিওলজিয়ানদের কথায় উনি ব্যান্ড করে দিয়েছিলেন, যে মুসলিম মহিলাদেরকে বাইরে কবরে যাওয়া যাবে না। এক। দুই হচ্ছে, প্যালেস থেকে, ফিরোজ শাহ তুগলকের যে রাজমহল ছিল সেখান থেকে সব পেন্টিংস মুছিয়ে দিয়েছিল। বলছে এত পেন্টিংস রাখা কেন, এগুলো নন ইসলামিক, সব পেন্টিংস গুলো মহল থেকে মুছে ফেলুন, ঠিক আছে। পেন্টিং গুলোকে মুছিয়ে দিয়েছিলেন, এবং মহিলাদেরকে কবরে যাওয়ার জন্য বা মানে হ্যাঁ কবরস্থান যেটাকে বলে, কবরস্থানে গিয়ে যাতে কোনো ওয়ার্শিপ না করতে পারে, সেই জায়গাটা দুটো জিনিস ব্যান্ড করে দিয়েছিলেন। তাদের কথা, ধর্মগুরুদের কথা। ইট ওয়াজ ডিউরিং দ্য টাইম অফ ফিরোজ দ্যাট জিজিয়া বিকাম আ সেপারেট ট্যাক্স, ঠিক আছে। জিজিয়া ট্যাক্স একটা আলাদা ট্যাক্স হিসেবে প্রথমবার এস্টাবলিশ হয় ফিরোজ শাহ তুগলকের সময়। ফিরোজ শাহ তুগলক জিজিয়া ট্যাক্স দিতেই হবে নন মুসলিমদের, স্পেশালি ব্রাহ্মণদের, এটা একদম খুব স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করেন, ঠিক আছে। ইন অর্ডার টু এনকারেজ এগ্রিকালচার, দ্য সুলতান পেড আ লট অফ অ্যাটেনশন টু ইরিগেশন। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব কনফিউজিং, এমসিকিউ দিক থেকে খুব কনফিউজিং। যদি বলা হয় এগ্রিকালচারের উপর কে স্পেশাল কেয়ার নিয়েছিলেন, উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। যদি বলা হয় এগ্রিকালচারের উন্নতির জন্য ইরিগেশনের উপর, সেচ ব্যবস্থার উপর কে
গুরুত্ব দিয়েছিলেন, ইরিগেশনের উপর কে গুরুত্ব দিয়েছিলেন, তখন উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, মানে কি, কোন কোন ফসল চাষ হবে, কিভাবে চাষ হবে, তার জন্য সেটা কোল্ড স্টোরেজ কিভাবে হবে, সেটা কিভাবে প্রিজার্ভ করা হবে, এগুলো ঠিক করে দিয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক। এবং সেটার জন্য একটা সেচ ব্যবস্থা দরকার, কারণ অনেক ব্যারেন ল্যান্ড ছিল, সেখানেও তো চাষবাস হতো। সেই সেচ ব্যবস্থার উন্নতি করেছিল কিন্তু ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, শেষ বাতে পুরো কোশ্চেনটা পড়তে হবে, এগ্রিকালচার শুধু বলছে না ইরিগেশন বলছে, ইরিগেশন হলে ফিরোজ শাহ তুগলক, এগ্রিকালচার হলে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, এই দুটো খেয়াল রাখতে হবে। আবার বলছি, ইন অর্ডার টু এনকারেজ এগ্রিকালচার দ্য সুলতান পেড আ লট অফ অ্যাটেনশন টু ইরিগেশন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর বলছে ফিরোজ রিপেয়ার্ড আ নাম্বার অফ ক্যানেলস এন্ড ইম্পোজড হারি কি সারাব অর ওয়াটার ট্যাক্স। মানে কি, ওই যে সেচ ব্যবস্থাকে উন্নত করেছিলেন কিভাবে, ক্যানাল গুলোকে, ক্যানাল ইরিগেশন হয় নর্থ ইন্ডিয়ায়, আমরা জানি এখনো হয় ক্যানাল ইরিগেশন, মানে খাল কেটে কেটে চাষের জমির মধ্যে খাল কেটে কেটে ইরিগেশন হয়, তো আমরা জানি, সবাই জানি কিভাবে হয় সেটা। ক্যানাল ইরিগেশনকে খুব গুরুত্ব দিয়েছিলেন ফিরোজ শাহ তুগলক, এবং একটা ওয়াটার ট্যাক্সও বসিয়েছিলেন, একটা এক্সট্রা ট্যাক্স বসিয়েছিলেন, জলের ট্যাক্স। কি, হা কি সারাব, ট্যাক্সটার নামটা মনে রাখবেন, কোয়েশ্চেন আসতে পারে, এখনো আসেনি, পরবর্তীকালে দিতেই পারে, আমার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। হাকি সারাব। ঠিক আছে, হাকি সারাব বা ওয়াটার ট্যাক্স কে বসিয়েছিলেন, হাকি সারাব কে বসিয়েছিলেন, কোয়েশ্চেন দিতে পারে। হাকি সারাব কে বসিয়েছিলেন, চারটে অপশন, উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, কেন না, এটা ওয়াটার ট্যাক্স এবং ইরিগেশন বা সেচ ব্যবস্থাকে উন্নত করেছিল কিন্তু ফিরোজ শাহ তুগলক শুধুমাত্র। তো আমরা দেখছি যেটা, তুগলক ডাইনেস্টির রাজাদের কিন্তু একটা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ছিল, ফিরোজ শাহ তুগলকেরও প্রচুর ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ছিল, জনকল্যাণকর কাজকর্ম ওনারা করতেন। মোহাম্মদ বিন তুগলকও চেষ্টা করেছিলেন, কিছুটা পেরেছিলেন, অনেকটা পারেননি, তবুও চেষ্টা করেছিলেন। তো জনকল্যাণকর শাসক কিন্তু তুগলক জামানায় পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট স্লাইড। হি ওয়াজ আ গ্রেট বিল্ডার as well, who credits the city of ফাতেবাদ, হিসার, জৌনপুর। একটু আগে বলেছিলাম মোহাম্মদ বিন তুগলকের নাম কি ছিল, জৌনা খান, মনে পড়ছে? মোহাম্মদ বিন তুগলকের আরেকটা নাম ছিল জৌনা খান। সেই জৌনা খানের নামে তার কাজিন, মোহাম্মদ বিন তুগলকের কাজিন ছিল তো ফিরোজ শাহ তুগলক, তাই তো? তো তার দাদার নামে, তার কাজিনের নামে, বড় কাজিন দাদার নামে সে জৌনপুর বলে একটা সিটি তৈরি করে, জৌনা খানের নামে জৌনপুর। ঠিক আছে, সেই জৌনপুর এবার যদি কোয়েশ্চেন দেয়, হু ক্রিয়েটেড দ্য সিটি অফ জৌনপুর, হু ক্রিয়েটেড, ঠিক আছে, কে ক্রিয়েট করেছিল, ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, কিন্তু কার নামে জৌনপুর তৈরি হয়েছিল, কার নামে জৌনপুর তৈরি হয়েছিল, তখন উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, জৌনপুর শহরটার নামকরণ কার নামে হয়েছিল, মোহাম্মদ বিন তুগলকের নামে, কিন্তু তৈরি কে করেছিল, ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, জৌনপুর নিয়ে কথা বললাম। এছাড়া আরো সিটি তৈরি করেছিলেন, কি কি, ফিরোজাবাদ। ফিরোজাবাদ কার নামে করেছিলেন, নিজের নামে। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলক থেকে ফিরোজাবাদ, আমরা বুঝতেই পারছি, ফিরোজ শাহ তুগলক থেকে ফিরোজাবাদ, জৌনা খান থেকে জৌনপুর, এছাড়া হিসার, ফতেবাদ। ঠিক আছে, ফতেবাদ, ফতে মানে হচ্ছে বিজয় করে নেওয়া, ফতে মানে হচ্ছে ভিক্টরি বা বিজয়। ঠিক আছে, ফতেবাদ মানে হচ্ছে এত বড় একটা সাম্রাজ্য উনি বিজয় করেছিলেন, সেই আনন্দে ফতেবাদ শহর। আর হিসারটা তো খুব ইম্পর্টেন্ট, এখনো আছে, হরিয়ানার হিসার ডিস্ট্রিক্ট এখনো খুব ফেমাস। হ্যাঁ, আমাদের মডার্ন ইন্ডিয়া তো হিসার ডিস্ট্রিক্ট খুব ফেমাস একটা জায়গা, অনেক ম্যানুফ্যাকচারিং হয়, অনেক কিছু হয়। হ্যাঁ, জৌনপুরও এক্সিস্ট করে, এই সব শহরে এখনো ইউপিতে এক্সিস্ট করে, হিসার হরিয়ানাতে এক্সিস্ট করে। এই সবগুলোই কে তৈরি করেছিলেন, ফিরোজ শাহ তুগলক তৈরি করেছিলেন। তার মানে কি, উনি শুধুমাত্র ইরিগেশনের খেয়াল রেখেছিলেন সেটা না, উনি কিন্তু সেচ ব্যবস্থা বাদেও উনি কিন্তু অনেক শহর নির্মাণও করেছিলেন। তাহলে ওনার কি কি, ফিরোজ শাহ তুগলকের ব্যাপারে কি কি বললাম, উনি কোরআন অনুযায়ী চারটে ট্যাক্স বসিয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট চারটে ট্যাক্স। উনি ইরিগেশনের ওপর গুরুত্ব দিয়েছিলেন এবং ওয়াটার ট্যাক্স বসিয়েছিলেন, ব্র্যাকেটে ওয়াটার ট্যাক্স। এক, এটা হচ্ছে দুই।
তিন কি, উনি সিটি বিল্ডও করেছিলেন, ঠিক আছে। কটা সিটি? চারটে সিটি, 4 সিটিস। চারটে সিটি উনি তৈরি করেছিলেন, চারটে শহর নির্মাণও করেছিলেন। এই তিনটে হচ্ছে ওনার মেন কাজ। কোন চারটে শহর? ফতেবাদ, হিসার, জৌনপুর, ফিরোজবাদ, ঠিক আছে। এই চারটে সিটি উনি তৈরি করেছিলেন। উনি ইরিগেশন ওয়াটার ট্যাক্স করেছিলেন, উনি কোরআন অনুযায়ী চারটে ট্যাক্স করেছিলেন, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম। কি কি? খরাজ, খাম, জাজিয়া আর জাকাত, ঠিক আছে। চারটে ট্যাক্স উনি তৈরি করেছিলেন। এ বাদে উনি কি করেছিলেন দেখি। দ্য টু পিলার্স অফ অশোক, ওয়ান ফ্রম তোপড়া হরিয়ানা এবং আদার ফ্রম মিরাট ইউপি, ওয়ার ব্রট টু দিল্লি, ঠিক আছে। উনি অশোকের দুটো পিলার, অশোকের অনেকগুলো পিলার ছিল না, অশোক এক গাদা রক এডিক্ট, এক গাদা পিলার এডিক্ট ছাড়া ভারতবর্ষে তৈরি করেছিলেন। অশোকের দুটো পিলার ছিল, সেই দুটোকে ওনারা ওখানে মানে ফিরোজ শাহ তুগলক তার পার্টিকুলার নিজস্ব জায়গা থেকে তুলে নিয়ে এসে দিল্লিতে স্থাপন করেছিল সেই পিলার গুলো। পিলার মানে কি? রক মানে কি? রক মানে রক এডিক্ট আর পিলার এডিক্টের পার্থক্যটা সেখানে আমি অশোক পড়াতে কি বলেছিলাম, আরেকবার রিপিট করছি। রক এডিক্ট মানে হচ্ছে মধ্য ভারতে মালভূমির গায়ে, মালভূমির যে পর্বতাঞ্চলের পাহাড়ের গায়ে, এই রকের গায়ে অশোক কিছু লেখা লিখতো, সেটাকে তো আর তুলে আনা যাবে না। এখন মধ্য ভারতের মালভূমিকে তো তুলে এনে দিল্লিতে রাখা যাবে না, সেটা ন্যাচারাল এডিক্ট, ন্যাচারাল রক এডিক্ট। আর পিলার এডিক্ট মানে উনি আলাদা করে মিস্ত্রি দিয়ে তৈরি করাতেন, ঠিক আছে, পিলার। সেই পিলারের গায়ে লিখতেন, তো সেইগুলো ক্যারি করা যেত। পিলার একটা এখানে তৈরি হলো, এখান থেকে পিলারটা কিন্তু এখানে ক্যারি করা যাবে, কিন্তু রক এডিক্টটা ক্যারি করা যাবে না। তাই পিলার এডিক্ট, অশোকের দুটো পিলার এডিক্টকে দিল্লিতে এনেছিল কে? ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। অশোকের দুটো পিলার এডিক্টকে দিল্লিতে এনেছিলেন ফিরোজ শাহ তুগলক। হ্যাঁ, কোন দুটো পিলার? নামগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোপড়া, আর একটা হচ্ছে মিরাট, ঠিক আছে। তোপড়া আর মিরাট নাম দুটো ইম্পর্টেন্ট। তোপড়া অ্যান্ড মিরাট, এখানে দুটো পিলার এডিক্ট ছিল, ঠিক আছে। সেই পিলার এডিক্ট গুলোকে দিল্লিতে নিয়ে চলে গেছিলেন, ঠিক আছে। তারপর the Sultan established at Delhi a hospital described as দারুল শিফা। খুব ভেরি 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 ইম্পর্টেন্ট। এই দুটোই, এটাও ভিভিআই, এটাও ভিভিআই, ঠিক আছে। কোন দুটো পিলার নিয়ে গেছিলেন? তোপড়া আর মিরাট, খুব ইম্পর্টেন্ট। আরটা হচ্ছে দারুল শিফা কে স্থাপনা করেছিল? হু এস্টাবলিশ দারুল শিফা? কোয়েশ্চেন দিতে পারে, হু এস্টাবলিশ দারুল শিফা? তখন উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। দারুল শিফাটা কি? চ্যারিটেবল হসপিটাল, মানে খানিকটা ফ্রি হসপিটাল। তখনকার দিনে তো কোনো সম্রাট ভাবতেই পারতো না যে ফ্রি চিকিৎসা দেবে, হ্যাঁ, কেউ ভাবেই নি মানুষকে নিয়ে, বাট ফিরোজ শাহ তুগলক সেগুলো ভেবেছিল, ঠিক আছে। উনি ইরোগেশন করতেন, উনি ফ্রি হসপিটাল দিয়েছিলেন, দারুল শিফা দিল্লিতে তৈরি করেছিলেন, ঠিক আছে। তো এই যে জনকল্যাণকর কাজকর্মগুলো, তখন তো আর গণতন্ত্র ছিল না, এটা একটু ভালো করে বুঝুন। তখন কি ছিল? রাজতন্ত্র ছিল, মনার্কি ছিল, তাই তো। মানুষের জন্য কাজ করলাম কি করলাম না তখন অত ম্যাটার করতো না, তখন কিন্তু ভোট পাওয়ার তাড়না ছিল না। এখন যেন ভোট পাওয়ার তাড়না, একটা ভোট পলিটিক্স থাকে, তখন কিন্তু ভোট পলিটিক্স ছিল না। তা সত্ত্বেও ফিরোজ শাহ তুগলক ওয়াজ সাচ আ রুলার যে কিনা জনকল্যাণকর কাজকর্ম করেছিল। দ্যাট ইনক্লুডস আরেকটা জিনিস নতুন পড়লাম, সেটা হচ্ছে দারুল শিফা বা হসপিটালটা, ফ্রি চ্যারিটেবল হসপিটাল এট দিল্লি। তারপর কি? আর নিউ ডিপার্টমেন্ট অফ দিওয়ানি খেরাত। দিওয়ানি কোহিটা কি ছিল? দিওয়ানি কোহিটা ছিল এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, এইভাবে গুলিয়ে যায়, ঠিক আছে। দিওয়ানি কোহি হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, কোহি লাস্টে থাকবে, ঠিক আছে। এইটা ফিরোজ শাহ তুগলকের দিওয়ানি খেরাত। এটা কি? খেরাত, দিওয়ানি খেরাত, ঠিক আছে। ওয়াজ সেট আপ টু মেক প্রভিশনস ফর ম্যারেজ ফর পুয়ার গার্লস, ঠিক আছে। এই যে এখন যেটাকে আমরা বাংলায় কোন প্রকল্প, রূপশ্রী প্রকল্পের সঙ্গে অ্যাটাচ করতে পারি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপাতত যে প্রকল্পটা চলছে রূপশ্রী প্রকল্প, ঠিক আছে, সেইটার সঙ্গে খানিকটা মিল আছে। দিওয়ানি খেরাত, তা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি রূপশ্রী ইজ ইকুয়াল টু দিওয়ানি খেরাত। কি করা হতো? যারা গরিব মেয়েদের, তাদের বিয়ের জন্য খরচা দেওয়া হতো, ওকে। সেইটা কিন্তু ফিরোজ শাহ তুগলক দিতেন, হ্যাঁ। রূপশ্রী বা দিওয়ানি খেরাত, এভাবে জাস্ট মনে রাখার জন্য বলছি, নিমোনিক্স। নেক্সট, however his rule is marked by peace and tranquility, and credit for it goes to
হিজ প্রাইম মিনিস্টার খান-ই জাহান মকবুল, মানে ওনাকে এইসব বুদ্ধি কে দিতেন, মানে অনেকটা ওনার বিউরোক্রেট দেবে, ওনার চিফ সেক্রেটারি কে ছিলেন, কাইন্ড অফ মনে রাখার জন্য বলছি। ওনাকে এইসব মানে এইসবের কৃতিত্ব কার ইয়েতে যেত, তার প্রাইম মিনিস্টার খান-ই জাহান মকবুল, নামটা মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিতে পারে। খান-ই জাহান মকবুল উনি ছিলেন ওনার প্রাইম মিনিস্টার, যে কিনা ফিরোজ শাহ তুগলককে এই কাজগুলোর জন্য পরামর্শ দান করতেন, এবং উনি মারা গেছিলেন 1388-এ। উনি কবে সিংহাসনে বসলেন? 1351, একটু আগে প্রশ্ন করলেন মালদা। 1351-এ ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসলেন। উনি সিংহাসনচ্যুত হলেন মৃত্যুর হাত ধরে 1388-এ। উনি মারা গেলেন 1388-এ, এবং সেটাই ওনার লাস্ট। তার আগে অব্দি মানে উনি গদিতেই মারা গেছিলেন, রুলার থাকাকালীনই উনি মারা গেছিলেন, এবং ন্যাচারাল ডেথ, কোনো অন্য অপমৃত্যু না, ন্যাচারাল ডেথে মারা গেছিলেন। তো যাই হোক, ওনাকে এত জনকল্যাণকর কাজের জন্য পরামর্শ কে দিত? খান-ই জাহান মকবুল। ঠিক আছে, আমি একবার বোর্ডটা ক্লিয়ার করছি, ভালো করে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো হাইলাইট করছি। 4টে শহর, আচ্ছা আগের পয়েন্ট গুলো একটু বলি। উনি অ্যাকর্ডিং টু কুরআন 4টে ট্যাক্স বসিয়েছিলেন। 2 নম্বর, উনি ইরিগেশনের খেয়াল রাখতেন এবং ওয়াটার ট্যাক্স বসিয়েছিলেন। 3 নম্বর, উনি সিটি তৈরি করেছিলেন। কোন কোন 4টে সিটি? ফতেবাদ, ফোর্ট সিটি, ঠিক আছে, ব্র্যাকেটে 4 লিখলাম। 4টে সিটি ফতেবাদ, হিসার, জৌনপুর, ফিরোজাবাদ তৈরি করেছিলেন। উনি পিলার শিফট করিয়েছিলেন, পিলার শিফট, ঠিক আছে, পিলার শিফট করেছিলেন কোথা থেকে? তোপড়া এবং মিরাট থেকে দিল্লিতে, ঠিক আছে, তোপড়া থেকে দিল্লি, মিরাট থেকে দিল্লি পিলার শিফট করিয়েছিলেন, অশোকের পিলার শিফট করিয়েছিলেন। 5 নম্বর, উনি দারুল শিফা হসপিটাল তৈরি করেছিলেন, ফ্রি হসপিটাল, চ্যারিটেবল হসপিটাল। কোথায়? দিল্লিতে, দারুল শিফা হসপিটাল। তারপর উনি কি করেছিলেন? 6 নম্বর, দিওয়ানি খেরিয়াত, দিওয়ানি খেরিয়াত, যেখানে গরিব মেয়েদের বিয়ের খরচা দেওয়া হতো, দিওয়ানি খেরিয়াত। তারপর উনি কি করেছিলেন? আর কিছু করেননি। এই 6টা, ঠিক আছে, এই 6টা পয়েন্ট, 6টা ব্লক পয়েন্টে মনে রাখতে হবে। ফার্স্ট, কোরআন অনুযায়ী 4টে ট্যাক্স, সেই 4টে ট্যাক্স কি কি? সেকেন্ড, ইরিগেশন, ওয়াটার ট্যাক্স, সে ওয়াটার ট্যাক্সের নামটা কি? 4টে সিটি কি কি? এই 4টে। পিলার শিফট কোথা থেকে? তোপড়া এবং মিরাট থেকে দিল্লিতে। দারুল শিফা ফ্রি হসপিটাল দিল্লি, এবং দিওয়ানি খেরিয়াত মানে হচ্ছে মেয়েদের জন্য, গরিব মেয়েদের জন্য বিয়ের খরচা, দিওয়ানি খেরিয়াত, ঠিক আছে। এই সব কিছুর পেছনে কার অবদান অনস্বীকার্য? খান-ই জাহান মকবুল, ওনার প্রাইম মিনিস্টার। ওকে, এবং উনি মারা গেছিলেন 1388। ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলকের কাজিন, ঠিক আছে। প্রথমে আমরা বললাম মোহাম্মদ বিন তুগলক, এবং উনিও চেষ্টা করেছিলেন, উনি 5টা এক্সপেরিমেন্ট করে ফেল হয়েছিলেন, এবং এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। মালদা। ম্যাডাম লাস্ট পয়েন্ট একটু বলেন, লাস্ট ডায়েটের পয়েন্ট। আগের, ডায়েটের আগের হ্যাঁ হ্যাঁ, খানি। এই যে, হ্যাঁ হ্যাঁ বলছি। হাউএভার হিজ রুল ইজ মার্কড বাই পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, মানে ওনার রাজত্বে মোটামুটি শান্তি বিরাজ করতো, ঠিক আছে। যেহেতু উনি মানে আকবর অফ দ্য সুলতানেট বলছে ওনাকে, মানে বোঝাই যাচ্ছে আকবর যেমন সবাইকে নিয়ে চলতেন এবং খুব মানে পপুলার ছিলেন সিটিজেনদের মধ্যে, ফিরোজ শাহ তুগলকও তেমন ছিলেন। ওনার সাম্রাজ্যে এমন কোনো অশান্তি, কোনো খারাপ জিনিস কিছু হয়নি, শান্তিতেই মোটামুটি চলছিল। এবং তার জন্য ক্রেডিট কাকে যায়? না, খান-ই জাহান মকবুল বলে ওনার প্রাইম মিনিস্টার, ওনার প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে খান-ই জাহান মকবুল। এবং এই যে পুরো প্ল্যানিংটা, এত কাজ উনি করেছিলেন, ঠিক আছে, এত প্রকল্প এনেছিলেন এবং শান্তিতে রাজত্ব করছিলেন, এই সবকিছুর ক্রেডিট 50-50 ক্রেডিট যায় কাকে? খান-ই জাহান মকবুল, ওনার প্রাইম মিনিস্টার, ঠিক আছে। ক্লিয়ার মালদা? ঠিক আছে, থ্যাংক ইউ। বাঁকুড়া কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে প্লিজ জিজ্ঞেস করুন। ঠিক আছে, আসানসোল কোনো কোয়েশ্চেন কারোর? ওকে, কল্যাণী কারো কোনো কোয়েশ্চেন আছে ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক নিয়ে? আসানসোলে কারো ডাউট আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু মাইকটা পাস করুন। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন।
জিজিয়ার সম্বন্ধে একটু বললে ভালো হয়। কে চালু করেছিল? ফিরোজ আব্দুল্লাহ, তাই তো? হ্যাঁ, আরেকবার বলুন, আপনার কথাটা ফাম্বেল করছে, ইকো হচ্ছে। জিজিয়া কোড স্টার্ট করেছিল ফিরোজ আব্দুল্লাহ। জিজিয়া হ্যাঁ 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 স্টপ কে করেছে? স্টপ কে করে? আচ্ছা, ঠিক আছে, বলছি। আর কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, তাহলে এটা নিয়ে বলি।